আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কেন বললাম যে বাংলাদেশে ইন্ডিয়া কি সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা। এটার কারণ কি শেখ হাসিনা বিরুদ্ধে রায়, ফাঁসি হয়ে রায় দিয়েছে এই জন্য কিনা? না, এই জন্য না। আসলে পুরো দক্ষিণ এশিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশও নিরাপত্তার হুমকির ভেতরে চলে গেছে। তার কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইন্ট্রিম গভর্নমেন্ট, যারা মৌলবাদীদের আতুরঘর হিসেবে পরিচিত, সেটা এবং নিরাপত্তাহীনতা, কোনো ব্যালেন্স নেই, কোনো কিছু নেই, যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক, যেটা সারা বিশ্বের অনেক লোকে পড়ে, ইন্ডিয়াতে কোটি লোক পড়ে, এটা অনলাইন অফলাইন প্রিন্টিং বিভিন্নভাবে প্রকাশিত হয়। এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে সুপরিচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা। মানে যে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে। সেই পত্রিকাটির নাম হচ্ছে ডেকেন ক্রনিক্যাল। ডেকেন ক্রনিক্যাল, আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার, আর ব্যাক সাইডেও দেখবেন, এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিব। এই পত্রিকাতে একটা রিপোর্ট 15 তারিখে ছাপা হয়েছে, যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পড়ে এবং দেখে যা বুঝলাম, এটা একটা বিভীষিকাময় অধ্যায়। ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে, দিল্লির দিল্লির যে রেড ফোর্ট বিস্ফোরণের পরিকল্পনা, এরা বলছে যে বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে। টোটাল ভারতের এই আপনার র থেকে শুরু করে আরো যে কয়টা 6টা 7টা আছে, এগুলো সবাই বলছে দিল্লির রেড ফোর্টের যে বিস্ফোরণ, সেখানে ওরা সরাসরি ঢাকা লিঙ্ক, মানে ঢাকার লিঙ্ক। এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে, যে ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই হয়েছে, পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত রুটে দিয়ে এসেছে। এটা ইন্ডিয়ান টেরর ট্রেল ট্রাম সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী রুটে এই আইটেমগুলা বিস্ফোরকগুলা গিয়েছে। এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল, এই আইটেমগুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে ঢাকার বনানীতে একটা বৈঠক হয়েছে, যেখানে 7জন ব্যক্তি উপস্থিত ছিলেন। টোটাল 7জন ব্যক্তি। সেই 7জন ব্যক্তি কারা, তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম, জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুল্লাহ হিজবুত তাহিরির ঢাকা প্রধান। জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহিরির ঢাকা প্রধান। 2 নম্বরে আছে ইফতিসাম ইলাহি জাহির, পাকিস্তানের জামিয়াতুল মারকাজি আহিদের নেতা, মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। 3 নম্বরে ডাক্তার নাসিরুল গনি, এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, মানে আমাদের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যে যারা দেখে, সেই জন ইব্রাহিম, এটা হচ্ছে ডাক্তার নজরুল গনি। আপনারা চিন্তা করতে পারেন। এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহিরির সমন্বয়কারী। 5 নম্বরে এবিটি, অস্ট্রেলিয়া বাংলা টিমের 2 সদস্য। এটা হচ্ছে, না সরি, এবিটি এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন। এবং সুমন আহমদ, সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ নাকি। এই 7জন ব্যক্তি, যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে আপনার সেক্রেটারি অফ দ্য হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝি আমরা, বা আপনার
নিরাপত্তা বিভাগ পুরাটা, সে সহকারী, এবং আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ, মানে হিজবুত তাহরীর সমন্বয়কারী, সে বেটাও ছিল, এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন, সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে যে নাকি একটা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, সে মুর্শিদাবাদে যে পালাইয়াছিল, তার বাসায় এগুলো রাখা হয়েছিল, সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিচে, সম্ভবত ওই লোককেই কট করে ফেলা হয়েছে, ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে। এখন ওরা যে বলছে ঢাকার বনানীতে, বনানীতে যে মিটিংটা হয়েছিল, সেইখানে হচ্ছে যে আপনার পাকিস্তান থেকে, পাকিস্তান জামিয়াতে, যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সংগঠন, সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি জহির, সে ছিল আপনার ইয়েতে, কি বলে আপনার এই কনফারেন্স কলে, বাকিরা সেখানে টেবিলে সামনাসামনি বসে এটা কথা বলেছে। ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ড গুলো, এই যে ওখানে কথা হয়েছে, কে কে ঢুকেছে সেদিন বনানীর সে হোটেলে, সেগুলোর ভিডিও রেকর্ড, এগুলো সব ইন্ডিয়া চাচ্ছে, হয়তো এতক্ষণ রয়ের কাছে আছেও, আমরা হয়তো জানি না, কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো, তোমরা তদন্ত করে আমাদের বলো। এই যখন অবস্থা, এই যে হিজবুত তাহরী, তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, এদের সমস্ত সেলগুলো, যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে, যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে পাঠাচ্ছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিং এ নাই, যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক। এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক, কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লি করা হয়েছে, যে মানে ফাটাই ফেলবো, মারি ফেলবো, 50 লাখ আমাদের হিজবুত তাহরীর লোকজন আছে, এগুলো বলে টলে তো আমরা একাকার করছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা, তার নেতা, তার প্রধান নেতা পাকিস্তানে একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই, এই আপনার সিঁদুর 01-এর প্রতিশোধ আমরা নিব, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই, আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে। এটাই ছিল মূল কাহিনী, যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা তোলপাড় শুরু হয়েছে, তারা তখন এই চায়। আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তু ওরা পাকিস্তান, তারপরে আপনার আফগানিস্তান, কাউরেই দোষারোপ করে না, তারা বলছে এটা সন্ত্রাসী হামলা, আগে দেখি আমরা কি কি। কারণ হচ্ছে ওনাদের দেশেরই তো 4 জন ছিল, 4 জন ডাক্তার, তাও ডাক্তার ছিল, সবই মুসলমান ডাক্তার। এরপরে আস্তে আস্তে খুঁজতে 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 এখন যাইয়া পাকিস্তানের সাথে আইসা পড়ছে কে, বাংলাদেশ। তা ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের, এবং ওদের সর্বোচ্চ 4টা গোয়েন্দা সংস্থা, ছোটখাটো গোয়েন্দা সংস্থা, সবাই এখন জানে, সবার কাছে রিপোর্ট, সেম রিপোর্ট, যে এখানে বাংলাদেশ জড়িত। এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে, এখন তাহলে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক করবে, তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে। ভারত হয়তো যে পাকিস্তানের মতো যায় ধাই বিমান দিয়ে আক্রমণ করে বসবে না, বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না। তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে, রাস্তায় ঘাটে, চায়ের দোকানে, বাসর ঘরে, এগুলোতে পাইতে পারেন। এই এক হইতে পারে। অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে 42টা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প, মানে 42টা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতরে আছে, যেগুলো ওরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা 3 জন আসছিল ওরা। হয়তো এগুলোতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা টামলা করে এগুলার উড়াই দিতে পারে। এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় 5-6টা মাদ্রাসা আছে, ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা, চিটংয়েও আছে কয়েকটা। এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা, এগুলাতে যে কোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে, অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলা, তাদের হয়তো ধাই ধাই করে খাইয়া দিতে পারে। এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত,
এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে। এবং ভারত এখন তো কূটনীতিকভাবে চাপ দিবে, এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা, বাংলাদেশে এখন এই অবস্থা, সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে। কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে, সারা পৃথিবী জানে, যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না, তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে। যার কারণে কিছুদিন আগে দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে, আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে। এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব, কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায়। আর ইউরোপ ইউরোপ তো এমন এক অবস্থা, আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে 2003 না জানি 4-এ ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল। এরপর থেকে যে আপনার ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশনগুলোতে, কোথাও এখন আর নাই। কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রাখা যেতে পারে। এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফালানোর জন্য ঝুড়ির মতো পাবেন, কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন, মানে আপনার 2 মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে, এই অবস্থায়। আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে, যে ইসলামিস্টরা এটা করতে পারে, এটা সবাই জানে। আর এখন এই যে 15 জন না জানি 30 জন যেটা ভারতের মারা গেল, এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাস যেরকম ইসরায়েলে মারছে, সুতরাং মারছে ঠিক সেম কন্ডিশনে হয়তো হইতে পারে। আর এইটা হইলে ব্যাপক বিভীষিকাময়। এবং যদি ওইরকম যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে, সেম অবস্থাই হবে। কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয়, সেখানে বাস বিচার করবে না। আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো, ওখানে তো সবাই তখন কবে যে পটুখোর মৌলানাদেরকে পিটছি। মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না, আমার দেশে যে মারছে 30 জন তাদের কি। আবার ইকোনমিক প্রেশারও দিতে পারে, বিদ্যুৎ বন্ধ, ওই বন্ধ, সেই বন্ধ, ট্রেডিং বন্ধ, সব করতে পারে। এখন সার্জিক্যাল স্ট্রাইকের যে আসলে কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার 1-1,500 2,000 লোক ঢুকাই দিবে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো যেগুলো টেরর তুইলা নিবে ফালাই দিবে, তুইলা নিবে ফালাই দিবে, একটু লাফাইছেন ফালাই দিবে, এইভাবে চলবে হয়তো মাসখানেক। এরপর আপনাদের হিসাব করে দেবে 1000 খানিক শেষ, টেরর শেষ। আবার পাকিস্তানি, আর এখন দেখবেন যে ওই যে পাকিস্তানি যেসব মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না, দেখবেন ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ, তারা আর বাংলাদেশে আসবে না। কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু ডিরেক্ট বোমা মারবে, ওইখানে কিন্তু আর আইসা ওই যে মারবে না, ওইখানে একদম ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম মেরে দিবে। সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে, আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি। বাংলাদেশের জনগণের কাছে তাই আবেদন, এই পাকিস্তানি মৌলবাদীরা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন, সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এইসব কারণে আমরা বেঘরে প্রাণ হারাবো। সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, পেয়েছেন 5 বছরের কারাদণ্ড। স্বাভাবিকভাবেই এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা। অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকেই ঠিক করা। তাদের অভিযোগ এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন। তবে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে। তাদের আশঙ্কা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে 2 প্রক্রিয়ায় চিঠি দেবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপ্যাচ তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহু দূর।
সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলে পোস্ট দিয়েছে। তবে সরকারের সূত্রগুলো বলছে, কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে, এ রায়ের পর সেটির বারুদ আরো জোরালো হতে পারে এমন আশঙ্কার কথা গোয়েন্দারা সরকারকে জানিয়েছে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকেননি। বাংলাদেশে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর ঝোলেনি মৃত্যুদণ্ডের খাড়া। বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান ক্ষমতার চূড়ায়। টানা 15.5 বছর দেশ শাসনের পর 24শে জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে। তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 586টি মামলা হয়েছে। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় ঘোষণা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একই দণ্ড। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। 3 জনের মধ্যে কেবল আব্দুল্লাল মামুন আছেন কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে। পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী। মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, ঢাকার চানখারপুলে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়া 6 জনকে পুড়িয়ে হত্যা করা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায়। রায় ঘোষণার পর সরকার ও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, বাংলাদেশ ওয়েস্টেড পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ, হি চ্যাকওয়েজ ফ্রম ভার্ডিক্ট শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। রিপোর্টটিতে শেখ হাসিনার উদ্ধৃতিতে লেখা হয়েছে, একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে, যা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন দৃশ্য। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এজলাসে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তড়িঘড়ি করে ডায়াসে ছুটে আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন। এমন দৃশ্যে পরিষ্কার হয়েছে, আদালত কক্ষে বিবাদী পক্ষের কোনো উপস্থিতি ছিল না। দেশ বিদেশের বহু মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সময় এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা, এমন দৃশ্য একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে। শুরু থেকে আইসিটিতে বিচারের প্রক্রিয়া নিয়ে গুরুতর কিছু প্রশ্ন উঠেছে। আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক। আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়েও রয়েছে তর্ক। 71 যুদ্ধাপরাধের অভিযোগের বিচারের জন্য 1973 সালে প্রণীত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এই আইনে কেবল 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি ছিল সুস্পষ্ট। আইনটির উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র 2 জায়গাতেই স্পষ্টভাবে বিষয়টির উল্লেখ রয়েছে। ফলে 2024 সালের ঘটনা এ আইনে বিচার করা সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন। এমনকি সরকারের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন। তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য অধ্যাদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধনী আনা হয়। সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধ্যাদেশ জারির এখতিয়ার বর্তমান সংবিধানে নেই। ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে, এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন। আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। সংবিধানের 93 অনুচ্ছেদে অধ্যাদেশ জারির ক্ষমতা দেয়া হলেও সেখানে বলা আছে, অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায়ের, তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। অর্থাৎ সংসদ যেটা করতে পারে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও সেটা করতে পারেন না।
আইসিটি আইন পরিবর্তন করে 2024 সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের। কারণ এটি কেবল 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত, আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনোটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি। সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন, তিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই। আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত 10টি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয়, সেটিও নেই। এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল। এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন। দর্শক, অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকী মৃত্যুদণ্ড জারি করা হয়, তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব, তাহলে এই রায় সফল হবে। তিনি লিখেছেন, যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে। দর্শক, এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে, বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মার লিডার শেখ হাসিনা টু ডেথ। এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণও প্রকাশ করেছে। এসব বিশ্লেষণে বলা হয়েছে, ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না। এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে আমরা এর আগে দেখিয়েছিলাম, ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরানো সম্ভব নয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে 2 প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে। এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘণ্টা 3 পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে, এই রায় তাদের নজরে এসেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে, বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না। দর্শক, গত বছরের 5ই আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আছেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত। তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে, ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলেছেন, প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে। অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে।
চুক্তির এই ধারাটি ব্যবহার করি, তখন প্রত্যর্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। এদিকে দিনভর সরকার আস্থাভাজন একটি গ্রুপ ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি আবারও ভাঙার জন্য জড়ো হয়েছিল। সেখানে পুলিশের উপর তারা আক্রমণও করেছিল। তবে সরকার একটি সূত্র বলছে যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে। দর্শক, বেসরকারিভাবে 6টি প্রতিষ্ঠান এ ধরনের এক্সকাভেটর ভাড়া দিয়ে থাকে, কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে গেছে সোমবার এই 6টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো এক্সকাভেটর ভাড়া দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার 32 নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে? 32 নম্বরের সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে। একাধিক সূত্র বলছে, রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছে। সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি দিয়েছে, সেখানেও এমন আশঙ্কার আঁচ পাওয়া গেছে। সরকারি বিবৃতিতে বাংলাদেশি জনগণকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা ছড়াতে পারে এমন আচরণ, হিংসা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। দর্শক, গত 5ই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি সরকারের সমর্থকরা ভেঙেছিল। সরকার একটি সূত্রের আশঙ্কা, সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তিত না, সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় পড়তে পারে সামনের দিনগুলো। এটা বলতে হয় একরকম যে ধানমন্ডি 32-এর উপরে হায়ানার থাবা পড়েছে। মানে একটা পোড়া ভাঙা বাড়ি। কিছুক্ষণ আগে আমাদের আলোচক, সম্মানিত আলোচক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলছিলেন যে যত এটারে ভাঙা হবে, আক্রান্ত করা হবে, ততই এটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এই ধানমন্ডি 32। ওই ছেলেটার মতন নির্জন আমিন খান, সে বলেছে না যে একদিন বাংলার তীর্থস্থান হবে ধানমন্ডি 32। এই তীর্থস্থান করার জন্য এই যারা এখন যাচ্ছে এই এক্সিলেটর নিয়ে, বুলডোজার নিয়ে উন্মাদ হয়ে গেছে। সেনাবাহিনী, পুলিশ আটকিয়ে রেখেছে, মানে একদম উন্মাদের মতন, মনে হয় যেন নেশাগ্রস্ত, যে এটারে কোনো না কোনোভাবে এটার উপরে আক্রমণ করতে হয়। পেছনে কারা আছে? এডভোকেট ফজলুর রহমান বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি। শেখ হাসিনা মামলার রায় হয়ে গেছে কোর্টে, হ্যাঁ, শেষ। ভারতের সঙ্গে দেন দরবার শুরু হয়েছে বাংলাদেশে, ভারত প্রতিক্রিয়া দিচ্ছে। কিন্তু হঠাৎ এই ধানমন্ডি 32 কী করলো? ধানমন্ডি 32-এ কেন? কোন উস্কানি থেকে? এই দিন যে দিন না, আরও দিন আছে। এটা কি তারা মনে করেছিল সেই গত বছর মে মাসের মতন যে চাইলো আর বুলডোজার ডাক দিল আর সেনাবাহিনী ঘরে ফিরে গেল? কিছু তো পরিবর্তন হবেই। তাদের হাতে যে অস্ত্র আছে, যে অবৈধ অস্ত্র আছে, যে বিপ্লব করার জন্যে, মানে শেখ হাসিনা পতন না হলে যেই অস্ত্র দিয়ে বিপ্লবী সশস্ত্র সংগ্রাম শুরু করতো, সেসব সশস্ত্র সংগ্রামের সেই অস্ত্র বের করতে পারবে? কাহাতক অন্যায়, কাহাতক সহ্য হয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ দরকার নেই, আওয়ামী লীগ দরকার নেই। আওয়ামী লীগের দিকে কেউ তাকাও নেই। সাধারণ মানুষ অতিষ্ঠ হতে হতে এক সময় এইসব অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে। যাক, ধানমন্ডি 32 তারা ভাঙার জন্য চেষ্টা করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, বারবার পুলিশ অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে। আমি আজকে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা দেখলাম যে ওই যে সংসদ ভবনে জুলাই সনদের দিন জুলাই যোদ্ধা নামে যেই কয়েকজন গ্রুপ, এদের উপরে পুলিশ যে চড়াও হয়েছিল, এটা একটা অন্য ঘটনা ছিল। এরা গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরে এই 15 মাসের মধ্যে জুলাই যোদ্ধা নামের এই প্রকৃতস্থ মানুষগুলোর উপরে পুলিশের চার্জ, এটা একটা বিকল্প ঘটনা। একটা কথা শুধু আপনারা মনে রাখবেন, আমরাও জানি এই পুলিশের ভেতরে যে জ্বালা, যে ক্ষোভ রয়ে গেছে এই জুলাই যোদ্ধা নামের প্রতি, মানে ভুয়া সত্যিকার বিপ্লবীরা তো ঘরে ফিরে গেছে, সত্যিকার আন্দোলনকারীরা পড়ার টেবিলে বসে গেছে, কিন্তু এখন যারা আছে তাদের দেয়া যে কষ্ট, যে সহকর্মী হারানোর ব্যথা, যে সন্তান হারানোর ব্যথা, যে পিতা হারানোর ব্যথা, যে স্বামী হারানোর ব্যথা, যে স্ত্রী হারানোর ব্যথা, সেই অনাগত সন্তান, সেই বানিয়াচঙে সেই প্রেগনেন্ট পুলিশ মহিলাটি, তার সে অনাগত সন্তানের অভিশাপ, সহজে এগুলোর থেকে মুক্তি নেই। ধানমন্ডি 32 ভাঙতে গেছে, সেনাবাহিনী সারাদিন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, পুলিশের ঢাল হয়েও দাঁড়িয়েছিল, চিৎকার করছে, আমরা ভিডিওতে দেখলাম, সেনাবাহিনী সরে যান, পুলিশকে আমরা দেখব। মানে কি পরিমাণ শৃঙ্খল পুলিশের প্রতি এখনও তাদের ক্ষোভ, তারা পুলিশকে দেখবে, সেনাবাহিনী সরে যাওয়ার জন্য। শেষ তো পত্রপত্রিকায় খবর এসছে যে অ্যাকশানে
সেনাবাহিনী এবং পুলিশ একসাথে অ্যাকশনে গেছে। কি করছে সারাদিন দেখেন, গাড়ি পুড়িয়েছে। রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বরে পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এই শব্দটা পত্রপত্রিকাগুলো যখন লিখে না, তখনই মনে হয় যে একটা মিডিয়া, সচেতন মিডিয়া এরকম উচ্ছৃঙ্খল একটা গ্রুপকে জনতা কিভাবে বলে। এতে পুলিশের গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। মানে এখনও পুলিশ 5 আগস্টের আগে পরে তো মূল্যই মায়ের খেলো, এখনও পুলিশ আহত হয়। এছাড়া গাড়ি ভাঙা কাছে কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে ঘটনা ঘটে। সোমবার সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের দিকে তারা 2টি এক্সিলেটর নিয়ে আসেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে তারা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেনি। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া করে। তারা খুশি, আনন্দিত, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, বাকবাকুম করো, নাচো, ডিস্কো নাচ নাচো, কতদিন নাচবা, মিষ্টি খাও। না, উৎসব করতে হবে কি, একটা বাড়ি ভেঙে উৎসব করতে হবে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় কলাবাগান, শুক্রাবাদ ও পান্থপথ রোডের স্কয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও হঠাৎ শুক্রাবাদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা 6:30টার দিকে শুক্রাবাদ পুলিশ বক্সের সামনে বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের একটি বাস ধানমন্ডি 32 নম্বরের দিকে ঢুকছিল, সেটারও ভিডিও আছে। 32 নম্বরের দিকে ঢুকছিল, তখন বিক্ষুব্ধ জনতা পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। আবার বারবার বলে জনতা, মানে একটা উচ্ছৃঙ্খল কাজ করতে যাবে, একটা আইন বিরোধী কাজ করতে যাবে, সেইটাই পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ হয়ে গেছে ভুয়া। হ্যাঁ, তারপর এক পর্যায়ে গাড়িটিতে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। বাসটি তড়িঘড়ি করে 32 নম্বরের দিকে চলে যায়। তবে সেনাবাহিনীর বাধার কারণে লোকজন ভেতরে যেতে পারেনি। এর 3-4 মিনিট পরে পুলিশে আরও 2টি গাড়ি ধানমন্ডি 27 থেকে শুক্রাবাদের দিকে যেতে চায়। তখন চারদিক থেকে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। মুহূর্তে একটি বাসের সব কাঁচ ভেঙে যায়, আর একটি পুলিশ ভ্যানের কাঁচ ভাঙচুর করা হয়। সন্ধ্যা 7টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ধানমন্ডি 27-এর দিকে এগিয়ে যায়, তবে সেখানে পুলিশ রাস্তা আটকে রাখে। এরপর বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের পুলিশের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সব ক্ষোভ গিয়ে পুলিশের উপর। আমি জানি না এর পেছনে সরকারের তো একটা হিসাব আছে। সরকার এর আগের বার ধানমন্ডি যখন বুলডোজার চালানো হয়, দেশ বিদেশে সব জায়গায় প্রশ্নের মুখে পড়েছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পড়েছে। এবার শেষ সময়ে এসে সেই চুনকালি কি আরেকবার মুখে মাখতে চায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি